আমরা যে ডিজিটাল জগতে বাস করি তার কিন্তু একটা নিজস্ব গোপন ভাষা আছে। কখনো ভেবে দেখেছেন সেটা কি? চলুন না আজ সেই কোডটাকেই ভাঙা যাক। কারণ কম্পিউটার তো আর আমাদের মতো করে কথা বলে না, ওর ভাষা হলো সংখ্যার। তো আজকের এই যাত্রায় আমরা ঠিক কি দেখব? প্রথমে আমরা কম্পিউটারের সেই গোপন ভাষার সাথে পরিচিত হব। তারপর দেখব কিভাবে এটা পূর্ণ সংখ্যা আর ভগ্নাংশকে সামলায়। এরপর আমরা ডুব দেব IEEE 754 নামের একটা সার্বজনীন নিয়মের জগতে। আর সবশেষে শূন্য আর অসীমের মতো কিছু অদ্ভুত কিন্তু দারুণ মজার বিষয় নিয়ে আলোচনা করব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। সবাই জানে কম্পিউটারের জগৎটা দাঁড়িয়ে আছে শুধু 0 আর 1-এর উপর, কিন্তু গল্পটা এখানে শেষ না। এর কিছু জরুরি উপভাষাও আছে। আর এই মূল ভিত্তিটা যদি আমরা একবার ধরে ফেলতে পারি, তাহলে পুরো ডিজিটাল দুনিয়া কিভাবে কাজ করে সেটাও আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। প্রশ্নটা তো মাথায় আসে, তাই না, যে কিভাবে মাত্র দুটো প্রতীক, ধরুন একটা অন আর একটা অফ, আমাদের এই বিশাল ডিজিটাল জগতের সব তথ্যকে প্রকাশ করতে পারে। ভাবতেই অবাক লাগে। এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুবই সহজ কিন্তু অবিশ্বাস্য শক্তিশালী একটা কনসেপ্টের মধ্যে। আর এটাই আজকের কম্পিউটিংয়ের একদম মূল ভিত্তি। আর এই সিস্টেমটাকেই আমরা বলি বাইনারি বা বেস 2। দেখুন, আমরা প্রতিদিন যে হিসাব করি সেটা হলো ডেসিমেল বা বেস 10 সিস্টেম, মানে 0 থেকে 9 পর্যন্ত 10টা ডিজিট ব্যবহার করি। কিন্তু কম্পিউটারের জন্য ব্যাপারটা অনেক সহজ। ওর ভেতরে থাকা সার্কিটে বিদ্যুৎ আছে কি নেই, এই দুটো অবস্থাই যথেষ্ট। অন মানে হলো 1 আর অফ মানে 0। কি সহজ, তাই না? এখন কথা হলো, কম্পিউটার তো বাইনারিতেই সব কাজ সারে, কিন্তু ভাবুন তো, একজন মানুষের পক্ষে লম্বা 0 আর 1-এর সারি পড়ে কিছু বোঝা কি সম্ভব? খুবই কঠিন। ঠিক এই কারণেই প্রোগ্রামাররা অক্টাল আর হেক্সাডেসিমেলের মতো কিছু শর্ট হ্যান্ড ব্যবহার করেন। এগুলো আসলে ওই লম্বা বাইনারি কোডকেই ছোট আর মানুষের পড়ার উপযোগী করে তোলে, মানে কাজটা অনেক সহজ হয়ে যায়। আচ্ছা, তাহলে কম্পিউটারের বর্ণমালা তো জানা হলো। এবার চলুন দেখি এই বর্ণমালা দিয়ে শব্দ মানে সংখ্যা কিভাবে তৈরি হয়। কিন্তু এখানেই একটা মজার সমস্যার সামনে আসে। কম্পিউটার পজিটিভ সংখ্যা তো বুঝল, কিন্তু নেগেটিভ সংখ্যা মানে ঋণাত্মক সংখ্যাকে কিভাবে চিনবে? শুরুর দিকে সাইন ম্যাগনিটিউড নামে একটা পদ্ধতি চেষ্টা করা হয়েছিল, কিন্তু ওটাতে একটা বড়সড় গণ্ডগোল ছিল। শূন্যের দুটো আলাদা রূপ তৈরি হয়ে যাচ্ছিল, একটা +0 আর একটা -0। এটা কম্পিউটারকে একদম গুলিয়ে দিত। তো এই সমস্যার একটা দারুণ সমাধান হিসাবে এলো টুস কমপ্লিমেন্ট পদ্ধতি। এর সবচেয়ে বড় সুবিধা কি জানেন? শূন্যের জন্য একটাই আনঅ্যাম্বিগুয়াস রূপ, আর কোনো কনফিউশনের জায়গায় নেই। তাহলে প্রশ্ন হলো, এই টুস কমপ্লিমেন্ট জিনিসটা কাজ করে কিভাবে? ব্যাপারটা কিন্তু একদমই সহজ, মাত্র 3টা ধাপ। প্রথমত, যে কোনো একটা পজিটিভ বাইনারি সংখ্যা নিতে হবে। দ্বিতীয় ধাপে ওই সংখ্যার সব বিট উল্টে দিতে হবে, মানে 0 হয়ে যাবে 1 আর 1 হয়ে যাবে 0। এটাকে বলে ওয়ান্স কমপ্লিমেন্ট। আর শেষ ধাপে ওই ফলাফলের সাথে শুধু 1 যোগ করে দিতে হবে। ব্যাস, ওই সংখ্যার নেগেটিভ রূপটা তৈরি হয়ে গেল। আর এই পদ্ধতিটা কম্পিউটারকে গাণিতিক হিসাব নিকাশ করতে অনেক সাহায্য করে। এতক্ষণ তো আমরা পূর্ণ সংখ্যা নিয়ে কথা বললাম, কিন্তু বাস্তব দুনিয়া তো আর শুধু পূর্ণ সংখ্যা দিয়ে চলে না, তাই না? এখানে তো ভগ্নাংশও আছে। তো চলুন এবার দেখা যাক কম্পিউটার এই জটিল বিষয়টা কিভাবে সামলায়। আর এটা কিন্তু একটা বেশ বড় চ্যালেঞ্জ। ভাবুন তো, একটা কম্পিউটার 3.1519 বা 0.0025 এর মতো একটা সংখ্যা, যার মধ্যে ডেসিমেল পয়েন্ট আছে, সেটাকে কিভাবে স্টোর করবে? পূর্ণ সংখ্যার জন্য যে পদ্ধতি আমরা দেখেছি সেটা তো এখানে একদমই খাটবে না। এর জন্য দরকার পড়ল একদম নতুন একটা পদ্ধতির। আর সেই সমাধানটাই হলো ফ্লোটিং পয়েন্ট রিপ্রেজেন্টেশন। এটা শুনতে জটিল লাগলেও ব্যাপারটা আমাদের স্কুলে শেখা সায়েন্টিফিক নোটেশনের মতোই। এখানে একটা সংখ্যাকে মূলত 3টা অংশে ভাগ করে ফেলা হয়। একটা হলো সাইন বা চিহ্ন, একটা ম্যান্টিসা যেটা সংখ্যার আসল ডিজিটগুলো ধরে রাখে, আর একটা এক্সপোনেন্ট যেটা ঠিক করে দেয় ডেসিমাল পয়েন্টটা ঠিক কোথায় বসবে। তার মানে একটা ফ্লোটিং পয়েন্ট সংখ্যাকে ডিকোড করতে হলে আমাদের 3টে জিনিসের দিকে নজর রাখতে হবে। প্রথমটা হলো সাইন বিট, যেটা বলে দেবে সংখ্যাটা পজিটিভ নাকি নেগেটিভ।
এরপর আসে এক্সপোনেন্ট, যেটা ঠিক করে দেয় ডেসিমাল পয়েন্টটা কোথায় ফ্লোট করবে বা ভাসবে। আর সবশেষে হলো ম্যান্টিসা, যেটা সংখ্যার আসল মান, মানে তার প্রেসিশন বা সূক্ষ্মতাটা ধরে রাখে। কিন্তু ভাবুন, এত জটিল একটা সিস্টেম যদি এক এক কম্পিউটার এক এক রকমভাবে ব্যবহার করত, তাহলে কি হতো? এক কম্পিউটারে করা ক্যালকুলেশন অন্য কম্পিউটারে গিয়ে ভুলভাল রেজাল্ট দিত। এই বিশাল সমস্যা এড়ানোর জন্য একটা সার্বজনীন নিয়ম বা স্ট্যান্ডার্ডের দরকার ছিল। আর সেই সমাধান হিসেবে এলো IEEE 754 স্ট্যান্ডার্ড। এটা হলো একটা গ্লোবাল রুল বুক, যা নিশ্চিত করে যে পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মেশিন ফ্লোটিং পয়েন্ট সংখ্যাকে একই রকমভাবে বুঝবে আর ব্যবহার করবে। এটাকে বলতে পারেন আধুনিক কম্পিউটিংয়ের একটা অন্যতম প্রধান স্তম্ভ। এই IEEE 754 স্ট্যান্ডার্ডের সবচেয়ে প্রচলিত দুটো ফরম্যাট হল সিঙ্গল আর ডাবল প্রিসিশন। সিঙ্গল প্রিসিশন 32 বিট মেমরি ব্যবহার করে, যা সাধারণ কাজ যেমন ধরুন গ্রাফিক্স বা গেমিংয়ের জন্য যথেষ্ট। কিন্তু যখন খুব বেশি সূক্ষ্মতার দরকার হয়, যেমন সায়েন্টিফিক বা ফিনান্সিয়াল ক্যালকুলেশনে, তখন ব্যবহার হয় ডাবল প্রিসিশন, যা 64 বিট মেমরি নেয়। তার মানে এখানে মেমরি আর নির্ভুলতার মধ্যে একটা লেনদেন চলে। এই স্ট্যান্ডার্ড সিস্টেমটা নিঃসন্দেহে দারুণ কাজের, কিন্তু এর কিছু অদ্ভুত আর মজার সাইড এফেক্টও আছে। কারণ সংখ্যাকে এইভাবে প্রকাশ করতে গেলে মাঝে মাঝে কিছু বিচিত্র বা অনপেক্ষিত ফলাফলও চলে আসে। দেখুন, IEEE 754 কতটা স্মার্ট একটা সিস্টেম। এটা শুধু সাধারণ সংখ্যা নিয়েই ভাবে না, বরং কিছু অ্যাবস্ট্র্যাক্ট গাণিতিক ধারণার জন্যেও বিশেষ কোড তৈরি করে রেখেছে। যেমন এখানে পজিটিভ আর নেগেটিভ জিরোর জন্য আলাদা ব্যবস্থা আছে, পজিটিভ আর নেগেটিভ ইনফিনিটি বা অসীমকেও চেনে। এমনকি ন্যান বা নট অ্যান্ড নাম্বার বলেও একটা জিনিস আছে। যখন কোনো ভুলভাল অপারেশন হয়, যেমন শূন্যকে শূন্য দিয়ে ভাগ করা, তখন এই ন্যান রেজাল্ট আসে। এবার একটা তথ্য দিচ্ছি, যেটা শুনে হয়তো একটু চমকে যাবেন। বাইনারি ফ্লোটিং পয়েন্ট সিস্টেমে 0.1 আর 0.2 যোগ করলে তার ফল কিন্তু একদম কাটায় কাটায় 0.3 হয় না। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু এটাই সত্যি, আর এটা এই সিস্টেমের একটা বিল্ট ইন বৈশিষ্ট্য। কিন্তু কেন এমন হয়? কারণটা হলো আমাদের খুব পরিচিত 0.1-এর মতো সাধারণ ডেসিমাল ফ্র্যাকশনকে বাইনারিতে প্রকাশ করতে গেলে সেটা একটা অশেষ পৌনঃপুনিক ভগ্নাংশে পরিণত হয়, মানে চলতেই থাকে। এখন কম্পিউটার তো আর অসীম সংখ্যক বিট স্টোর করতে পারে না, তাই তাকে বাধ্য হয়ে সংখ্যাটাকে কাছাকাছি একটা মানের রাউন্ড অফ করতে হয়। আর এই ছোট্ট ছোট্ট রাউন্ডিং এররগুলোই জমতে জমতে মাঝামাঝে এমন অপ্রত্যাশিত ফলাফল তৈরি করে। আর এই আলোচনাটাই আমাদের একটা গভীর প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। যদি আমাদের পুরো ডিজিটাল দুনিয়ার ভিত্তিটাই এমন কিছু আনুমানিক মানের উপর তৈরি হয়, যেখানে 0.1 আর 0.2 যোগ করলেও নিখুঁত ফল আসে না, তাহলে এই ডিজিটাল জগতে কোনো কিছুকে 100% সত্য বা পারফেক্ট বলার আসল মানেটা কি? এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়, তাই না?